আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ড্রিমার্স একাডেমি থেকে আমাদের আজকের ফার্স্ট ওয়েবিনার আমরা লাইভে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সো আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর টুডেজ ওয়ার্ল্ড, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ মশিউর রহমান ভাইয়া। তিনি হচ্ছেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। তিনি মেলবোর্ন অস্ট্রেলিয়াতে থাকেন। ঠিক আছে, হি হ্যাজ হিউজ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড এই ফিল্ডে। সো তিনি আমাদের আজকের এই ওয়েবিনারটা তিনি আমাদের স্পিকার, এবং তিনি আমাদের আসলে সাইবার সিকিউরিটি কি জিনিস, এটার অ্যাওয়ারনেস আমাদের ওয়ার্ল্ডে, এবং স্পেশালি প্যারেন্টস যাদের বাচ্চারা এখন আসলে অনেক বেশি এই প্যান্ডামিক এবং প্যান্ডামিকের পরে অনেক বেশি ইন্টারনেটে তারা বেশি অ্যাটাচ। তো সবকিছু মিলিয়ে আসলে সাইবার সিকিউরিটি জিনিসটা কি, এইটার বিষয়ে আমাদের অ্যাওয়্যার থাকা উচিত কিনা, কিভাবে আমরা অ্যাওয়্যার হতে পারি ইত্যাদি, এই সব কিছু আমাদের মশিউর রহমান ভাইয়া, আমাদের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, তিনি এই জিনিসটা প্রেজেন্ট করবেন আজকের ওয়েবিনারে। ঠিক আছে, তো ইনশাআল্লাহ মশিউর রহমান ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাইয়া, ঠিক আছে, দ্য ফ্লোর ইজ ইয়োর্স, সো প্লিজ। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা মিনিট। তো আমাদের যেমনটা কথা ছিল যে আমরা ঠিক সময় শুরু করব, আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিই। আশা করি পরবর্তীতে যারা জয়েন করবেন তারা অফলাইন থেকে বা রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারবেন। তো এটাকে আমি একটু ফুল স্ক্রিন করার চেষ্টা করি, নাকি এরকমই থাকবে? আচ্ছা, যাই হোক, আপনারা যারা যদি জুমে জয়েন করে থাকেন তাহলে চ্যাটে বলতে পারেন, আর ফেসবুকে চ্যাটেও বলা যেতে পারে। লাইভ চ্যাটে যদি কোনো রকম কোনো কমেন্টস থাকে আপনাদের, কোনো কোয়েশ্চেন, কোনো লাইক এনি আইডিয়া থিঙ্কিং, আপনারা শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা সেটা শুরু করি, বিসমিল্লাহ। তো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর টুডেস ওয়ার্ল্ড, আমি এখানে প্রেজেন্টেশন স্লাইড রেখেছি কিছু। তো প্রেজেন্টেশনের স্লাইডের পাশাপাশি আমি চেষ্টা করব যে কিছু ধরেন ওয়েব লিঙ্ক দেখানো, কিছু নিউজ দেখানো, ইটস সর্ট অফ ইনফরমেশন শেয়ারিং বলতে পারেন। যে আমি আমি কি ভাবছি বা কতটুকু দেখেছি, কিভাবে আসলে অ্যাওয়ারনেস ব্যাপারটা চিন্তা করতে পারি আমরা, এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাই জিনিসটাকে। তো ভাইয়া যেমন বলছিলেন যে আমার নাম মাশিহুর রহমান, আমি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ করছি প্রায় 4 বছর অস্ট্রেলিয়াতেই, আর তার আগে 3 বছর ডেভেলপার হিসেবে কাজ করেছি, আর তারও আগে 7.5 বছর কাজ করেছি টেলিকম বিলিং টিমে বাংলাদেশে, রবি আজিয়াটা লিমিটেড, অর্থাৎ একটেলে। আমি চট করে আমার লিঙ্কডইন প্রোফাইলটা এক ঝলক একটু দেখিয়ে দিই, so that you can have a little bit better understanding. তো আপনি যদি দেখেন যে আমি রুবিতে কাজ করেছি 8 বছর, অ্যাকচুয়ালি 8 বছর 8 মাস। হ্যাঁ, তো 8 বছর 8 মাস কাজ করার পরে আমি অস্ট্রেলিয়া চলে আসি। অস্ট্রেলিয়া চলে এসে সিজিআই তে জয়েন করি, এবং ওখানে বিভিন্ন সেকশনে কাজ করি, সার্ভিস ডেস্ক অ্যানালিস্ট, দেন ডেভেলপার, প্রায় 2.5 বছর। দেন আমাদের ইন্টারনাল সাইবার সিকিউরিটি টিম গ্রো আপ হচ্ছিল, সো আমি ইন্টারনালি অ্যাপ্লাই করি, এবং সেখানে প্রায় 3 বছর 9 মাস কাজ করার পরে এখন অস্ট্রেলিয়ায় আর একটা নতুন কোম্পানিতে কাজ করছি, 2 মাস হলো। সো এই মোটামুটি জার্নি সোফার। আসেন আমরা আবার চলে আসি এখানে। আচ্ছা, হোয়াট ইজ সাইবার সিকিউরিটি? তো সাইবার সিকিউরিটি আর আইটি সিকিউরিটি, আপনারা নিশ্চয়ই এই কথাটা অনেক শুনে থাকবেন যে আইটি সিকিউরিটি, আবার মাঝে মাঝে শুনি যে সাইবার সিকিউরিটি, আসলে কোনটা কি? এটা নিয়ে একটু ক্লিয়ার করে দিই যে আসলে সাইবার সিকিউরিটি হচ্ছে আপনার ডাটা যখন ধরেন অনলাইনে থাকে বা অনলাইনে কানেক্টেড থাকে সবকিছু, বা এই যে ধরেন ইন্টারনেট রিলেটেড যত কিছু, এটাকে আমরা সাইবার সিকিউরিটি বলছি। আর আইটি সিকিউরিটি হচ্ছে আপনার যেটা সাইবার সিকিউরিটি, আইটি সিকিউরিটি একটা ছোট্ট পার্ট বলতে পারেন, সাবসেট, সেভাবে আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ আইটি সিকিউরিটির মধ্যে সব আসবে,
আইটি সিকিউরিটির মধ্যে আসবে সাইবার সিকিউরিটি, ডাটা সিকিউরিটি, তারপরে পলিসি ম্যানেজমেন্ট থেকে যা যা চিন্তা করতে পারেন আপনি এটার মধ্যে সবই আসবে। সো এইটা হচ্ছে ডিফারেন্সটা, যাতে আপনি বুঝতে পারেন যে কোনটা আইটি সিকিউরিটি কোনটা সাইবার সিকিউরিটি। তো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন প্রথমে যেহেতু আমরা হেডিংটা একটু দেখে ফেলি তো একবার, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর টুডেজ ওয়ার্ল্ড। সো আমাদের এই ওয়ার্ল্ডে মানে এখনকার যে অনলাইন ফুটপ্রিন্ট বলেন যাই বলেন, এখানে মানে অ্যাওয়ারনেসটা আসলে কেন দরকার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাওয়ারনেসটা আসলে কেন দরকার বা এটা নিয়ে কেনই বা আমরা আসলে এই ওয়েবিনারটা করছি। এই ডাটাটা একটু দেখেন, খুব ইন্টারেস্টিং ডাটা, যে এই যে কোভিড-19 সিচুয়েশনটা যে হলো, এটার ফলে আসলে ইন্টারনেট ইউজটা দেখেন 70% মানে আপনার বেড়ে গেছে আগের থেকে, রাইট? আর স্ট্রিমিং যেটা, অর্থাৎ এই যে আমি যে স্ট্রিমিং করছি বা এই যে যত রকমের রেকর্ডিং টেকর্ডিং দেখেন অনলাইনে যত কিছু হচ্ছে, এগুলো কত স্ট্রিমিং মোর দ্যান 12%, মানে একটা হিউজ একটা জাম্প করেছে। তার মানে অ্যাওয়ারনেসটা আসলে আগে যতটুকু দরকার ছিল এখন বুঝতেই পাচ্ছেন যে কত বেশি আসলে অ্যাওয়ারনেসটা দরকার এখন। ওকে, কারণ আমাদের এখন ইন্টারনেটের ফুটপ্রিন্ট সবারই কি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, সবাই অনেক বেশি এঙ্গেজড এই 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 ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি। এবং অ্যাওয়ারনেসটা তখনই আসে আসলে যখন এখানে বিপদ থাকে। তার মানে আসলে যখনই আমরা একটা কিছু ইউজ করি তার তো ভালো মন্দ থাকেই, তাই না? ভালো আছে মন্দ আছে। তো আসলে এই যে নেগেটিভ যে জিনিসগুলো, এই যে হ্যাকিং ট্যাকিং যত কিছু শোনেন, হ্যাকিং, ফিশিং অ্যাটাক, র্যানসামওয়্যার, হ্যাকাররা এত টাকা নিয়ে গেল, তাই না? তারপরে এই যে এত অনলাইনের হ্যারাসমেন্ট হচ্ছে, তো এইসব থেকে বাঁচার জন্যই আসলে অ্যাওয়ারনেসটা দরকার। তো আমরা অ্যাওয়ারনেসের জন্য আসলে কি কি জিনিস আসলে আমাদের একটু বুঝতে হবে মোটামুটি কাজ করতে গেলে, সেটা নিয়ে আমরা একটু কথা টথা বলি, চলেন। আচ্ছা, তার আগে এই লিঙ্কটা একটু দেখে আসি তো, এই লিঙ্কে কি আরো কোনো বেশি কিছু ইনফরমেশন আছে? আমি আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডটা ইনশাল্লাহ শেয়ার করে দিব, সো দ্যাট ইউ ক্যান গো টু দ্য লিঙ্ক, আপনার লিঙ্কে গিয়ে আর একটু ডিটেল সবকিছু জেনে জেনে নিলেন আর কি। আর এই ওয়েবিনার আরেকটা সুবিধা হচ্ছে যে এই যে যে কথাগুলো আমরা বলবো বা যে ধরনের টার্মিনোলজিস গুলো আপনারা দেখবেন বা দেখলেন, যেগুলো আপনারা নিজেরা একটু গুগল করলেন, আর একটু আমি আমার অভিজ্ঞতা বা আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করলাম, আপনারা আর একটু গুগল করে নিলেন, এতে করে আমাদের নলেজ লেভেলটা আরেকটু বাড়লো এবং আমরা আরেকটু সচেতন হতে পারলাম। এই তো। তো এই লিঙ্কটাতে একটু যাই, চলেন দেখে আসি এখানে আর কি আছে। কন্ট্রোল ভি। আচ্ছা, যাই হোক, এটা সিম্পল একটা ডাটা অ্যাকচুয়ালি, মানে ফোর্বস ম্যাগাজিন, আপনারা তো জানেন যে ফোর্বস খুব পপুলার একটা লাইক ডাটা ডাটা বিভিন্ন রকমের নিউজ এটা পরিসংখ্যান দিয়ে আসলে দেখানোর চেষ্টা করে। সো আমি এখান থেকে ইনফরমেশনটা নিয়েছি, এখানে তেমন বেশি কিছু দেখানো নাই। ওকে, আসেন, লেটস কাম টু নেক্সট স্লাইড। ফিশিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আসলে যে অ্যাওয়ারনেসটা আসলে এই কনসেপ্ট গুলো যখন আমরা একটু একটু বুঝবো, অনেকেই আমরা জানি যে ফিশিং শব্দটা শুনেছি বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা শুনেছি, তো এগুলো যদি আমরা যত ভালো বুঝবো তত আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। সো ফিশিংটা কি বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি, দেখেন এখানে একটা ডাটা আছে, বেশ ইন্টারেস্টিং একটা ডাটা, যে বিভিন্ন ধরনের তো স্ক্যাম হয়, তাই না? হ্যাকিং হয়, আপনারা দেখবেন যে হ্যাকার হ্যাক করে, এটা সেটা করে, কিন্তু শুধু হ্যাকিংই কি আসলে ইন্টারনেটের মানে টাকা কি শুধু ওদিক দিয়ে যায়? ব্যাপারটা কিন্তু ওরকমও না। মানে হ্যাকিং এর একদম সিম্পল একটা টেকনিক, একটা ফিশিং লিংক আপনাকে দিয়ে দিল, ইমেলে দিয়ে দিল, বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার থেকে ট্রিক করে এই যে কার্ডের নাম্বার নিয়ে নেওয়া, এই যে যেগুলো বিকাশে হয়, তাই না? এগুলো কিন্তু অনলাইনেও হয়, রাইট? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন রকমের ফেক টাইপের স্টোরি করা, বিভিন্ন অ্যাক্টর সেজে অনেক কিছু করা, এগুলোর মাধ্যমে অনলাইনের থেকে কত টাকা নেওয়া সম্ভব, এই ডাটাটা দেখলেই কিন্তু বোঝা যায়। দেখেন এই যে এটা কিন্তু অস্ট্রেলিয়ার হচ্ছে একটা ডাটা, যেখানে দেখেন এই যে লাস্ট পাস্ট ইয়ারে, অর্থাৎ 2020-এ 66 মিলিয়ন লস্ট হয়েছে, এবং ডেটিং অ্যান্ড রোমান্স স্ক্যাম এটাতে 37, তারপরে ফলস বিলিং,
তারপরে এই যে থ্রেটস অফ লাইফ অর অ্যারেস্ট 11.5 মিলিয়ন, মানে মিলিয়নে হিসাব এগুলো, এত এত বেশি। এবং এখানে দেখেন এই যে এখানে লেখা আছে এই যে ইলিজিটিমেট ফোন কলস, তো লেজিটিমেটের উল্টা। তো এই ফোন কল দিয়ে দেখেন কত টাকা নিয়ে মানে নিয়ে গেছে যারা ব্যাড অ্যাক্টর, বা আমরা যাদেরকে আসলে থার্ড ক্লাস হ্যাকার বলি আর কি, তাই না? মানে ওখানে আসলে টেকনোলজির তেমন কিছু জানা লাগে না, আপনাকে জানতে হয় যে কত ভাবে আপনি স্টোরি সাজাবেন এবং তারপরে কিভাবে ক্রেডিট কার্ড ইনফরমেশন নেওয়া বা রিওয়ার্ডের কথা বলে টাকা নেওয়া যায় আর কি। সো এটা একটা অস্ট্রেলিয়ার রিপোর্টের হিসাব। তো এই হিসাবটা আসলে প্রত্যেকটা দেশেই কম বেশি মানে ইম্প্যাক্ট আছে, বুঝছেন? আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো ধরেন ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোতে তো আসলে ওইভাবে তো আর মানে স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না, রাইট? কিন্তু বাইরের দেশে মোটামুটি খুব ভালো এগুলো নিয়ে মানে ইয়ে হয়, স্ট্যাটিস্টিক্স গুলো বের করে গভর্নমেন্ট পলিসি ঠিক করে যে এইরকম কিছু হচ্ছে, তাহলে আমাকে আসলে এত বিলিয়ন ডলার খরচ করতে হবে এগুলো থেকে প্রোটেকশন করার জন্য। খরচ করতে হবে কোথায়? খরচ করতে হবে সাইবার সিকিউরিটির বিভিন্ন প্রোগ্রামে, খরচ করতে হবে ইভেন অ্যাওয়ারনেস। এই যে এই অ্যাওয়ারনেসেও কিন্তু অনেক মানে গভর্নমেন্ট খরচ করে। আপনারা বলেন তো চ্যাটে বাংলাদেশে মানে এই অ্যাওয়ারনেস এর জন্য কিভাবে খরচ করছে বা কিভাবে খরচ হয়, আপনি কি দেখেন কিছু ভিজিবিলিটি চোখে পড়ে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর ব্যাপারে কোনো খরচ টরচ হচ্ছে? চ্যাটে বলতে পারেন যদি মনে হয় আপনার। খরচটা মানে একটু ডিরেক্ট খরচ ওভাবে হয় না, মানে একটু আমরা বলতে পারি যে প্যাসিভ ভাবে একটু খরচ হয়। যেমনটা ধরেন এই যে সাইবার ড্রিল হচ্ছে না এখন, কিন্তু ইউনিভার্সিটি লেভেলে সাইবার ড্রিল হচ্ছে, স্কুল লেভেলে সাইবার ড্রিল হচ্ছে, এগুলো কিন্তু অ্যাওয়ারনেস এর একটা পার্ট। মানে এটা বাংলাদেশেও শুরু হয়েছে রিসেন্টলি, এবং বাংলাদেশে অনেক পলিসি অ্যাপ্লাই হচ্ছে। তারপরে ব্যাংকে সিকিউরিটি অপারেশন সেন্টার বানাতে হবে, বা সেখানে মানে কন্টিনিউয়াস মনিটরিং করতে হবে, এরকম অনেক পলিসি আসতেছে। হ্যাঁ, আর বিদেশে যেটা হয় মানে আমরা যেটা দেখি যে আমরা আসলে পুরো ফিগার বুঝতে পারি, বা কত টাকা খরচ করবে গভর্নমেন্ট সেই ডিক্লারেশনটা পর্যন্ত দিয়ে দেয়। আপনাদেরকে একটা নিউজ দেখাই, আসেন। মরিসন সাইবার সিকিউরিটি বাজেট, কি তো এখানে কিছু আছে নাকি? এই দেখেন এই নিউজটা, এটা হচ্ছে গত বছরের আগস্টের নিউজ। এই নিউজটা দেখলে বুঝতে পারবেন যে গভর্নমেন্ট কি পরিমাণ খরচ করে। এটা আমি অনেককেই দেখাই আসলে বোঝানোর জন্য, মানে এটা দেখে বুঝতে হবে আপনার ওয়ার্ল্ডে কেমন খরচ হচ্ছে, বুঝছেন? যেমন অস্ট্রেলিয়াতে দেখেন এই সাইবার সিকিউরিটি 1.6 বিলিয়ন ডলার পুশ করা হচ্ছে, মানে এই সাইবার সিকিউরিটির রেঞ্জে। তো এখানে কি শুধু ইঞ্জিনিয়ারদের পিছনেই খরচ করবে তা কিন্তু না, এখানে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস থেকে শুরু করে যা করার দরকার এই সব কিছুতে এই টাকাটা অ্যাকচুয়ালি খরচ হবে নেক্সট 2-3 বছরে। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ আসলে প্রচুর ইনভেস্ট করছে। তো এটা ইনভেস্ট করার দরকারটা কি আসলে? ওই যে মানে এখন যেহেতু সাইবার সিকিউরিটি বলেন যেটাই বলেন, মানে ইন্টারনেটের ইউজটা যেহেতু বেড়ে গেছে, ব্যাড অ্যাক্টর যারা যারা হ্যাকার তারাও খুব সক্রিয় হয়ে গেছে। তো তাদেরকে ঠেকানোর জন্য গভর্নমেন্টেরও কি খরচটা বাড়ছে, বা তাদেরকে খরচ করতে বাধ্য হচ্ছে তারা। সো এগুলো কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসেরই একটা বড় ধরনের অংশ। এবং এরা হচ্ছে বিভিন্ন জনগণকে এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া, তাদেরকে বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিং দেওয়া, বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করার জন্য এই টাকাগুলো খরচ হয়। সেটা বাংলাদেশেও অবশ্যই খরচ হচ্ছে, বা আমরা যেটা মোটামুটি দেখতে পাচ্ছি যে এই যে সাইবার ড্রিল গুলোতে মোটামুটি খরচ করছে। এছাড়া কোথায় করছে আমি জানি না, হয়তো প্ল্যানে আছে যেগুলো যেগুলো আমরা আসলে সত্যি জানি না। বাট আমি এটা এটা বললাম আর কি যে বাইরে আসলে কত বিলিয়ন ডলার খরচ হচ্ছে এগুলোর খাতে। সো লেটস কাম ব্যাক টু স্লাইড। তো এটাই যে আপনার
অ্যাওয়ারনেসের জন্য আপনাকে বিভিন্ন ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মেথড বা কিভাবে কিভাবে আসলে স্ক্যাম হইতে পারে সেই জিনিসগুলো আমরা জানবো। তো বা জানতে হবে আমাদের। তো তার একটা কমন হচ্ছে ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক মানে হচ্ছে আপনার ইমেইলে আপনি দেখেন না কত ধরনের লোভনীয় অফার টফার আসে, তারপরে লিঙ্ক আসে। এগুলো এগুলোতে এগুলোতে আপনি হয়তো ভাবছেন যে আমি তো করি নাই, কিন্তু আপনি তো মোটামুটি জানি, কিন্তু তার বাইরে যে 80% লোক যে জানে না, মানে তারা তাদের মধ্যে থেকেও যদি 10%ও পায় বা 5%, আপনি ভুলে যান যে সে 2%ও যদি ক্লিক করে, তারা কিন্তু অনেক একটা বড় অংশ পেয়ে যায়। সো মানে এই জন্য সাইবার সিকিউরিটিটা আসলে আমরা যারা একটু একটু জানি বা আমরা যারা জানবো, আমরা যাতে আমাদের বাচ্চাদেরকে মানে সেটা ডেলিভারি দিতে পারি বা তাদেরকেও আমরা অ্যাওয়্যার করতে পারি, সো দ্যাট দে ক্যান অ্যাওয়্যার আদার পিপল। সো এইভাবে করেই আসলে আমাদেরকে আগাইতে হবে। ওকে, মানে একটা জিনিস শুধু আমি বলতে চাই যে আমাদের কখনোই ভাবার এটা কিছু নাই যে কম্পিউটারে আসলে হ্যাক করে ক্রেডিট কার্ড দিয়ে টাকা নিয়ে নেবে, শুধু এটা দিয়ে কিন্তু আমাদের লস হয় না। আমাদের একটা বড় অংশ হচ্ছে এই যে ফিশিং লিংক, ফোন স্ক্যাম, তারপরে ধরেন এই যে বিকাশের কথা যদি বলি, যদিও এটা সাইবার সিকিউরিটির সাথে কমপ্লিটলি রিলেটেড না, কিন্তু সিনারিওটা কাছাকাছি সেম। যে আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন জেনে আপনাকে ফোন দেওয়া হলো, ফোন দিয়ে তারপরে বললো আপনি এটা করেন ওটা করেন, তাই না, এত নাম্বার ডিজিট দেন বা এটা করেন সেটা করেন। তো এই জিনিসটাই যদি ইমেলে করা হয় সেটাই হচ্ছে ফিশিং লিংক বা ওটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো একটু আগে যেটা বললাম যে ইনফরমেশন ওরা পায় কোথা থেকে, আসলে ইনফরমেশন পায় আপনার আমার দুর্বলতা থেকেই পায়, রাইট? তার একটা কিছু উদাহরণ দিচ্ছি আপনার, মানে একটা মজার একটা সিনারিও বলবো। সিনারিওটা বলার জন্য আমি এখানে আসি। আচ্ছা, ফেসবুকের একটা পোস্ট, আপনি আপনি ধরেন আমি হঠাৎ করে কক্সবাজারে যেতে হচ্ছে আমাদের, আমরা যাব। তো আপনি খুব আবেগের বশে এই পোস্টটা দিয়ে দিলেন যে আলহামদুলিল্লাহ, আই এম গোয়িং টু কক্সবাজার নেক্সট সানডে উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ, ইয়াহু বা অনেক কিছু আপনি দিয়ে দিলেন, মেসেজটা কথার কথা পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন। আপনি হয়তো ভাবলেন যে এটা আসলে দোষের কি আছে। আপনাদের কেউ বলতে পারবেন চ্যাটে আসলে এখানে প্রবলেমটা কি? মানে এই ফেসবুক পোস্টটাকে কিভাবে মানে আমি ইউজ করতে পারি অ্যাজ এ, আমি যদি এটা খারাপ ইন্টেনশন থাকে, আমি এই পোস্টটাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি? কোনো আইডিয়া কারো? এক মিনিট। না, এফবি নোজ ইট, ঠিক আছে, কিন্তু আপনি ধরেন পাবলিকলি ফেসবুক পোস্টে আপনি পোস্ট করলেন, আপনারই ধরেন অনেক অনেক লোকজন করলেন, বা এটা পাবলিক পাবলিক হিসেবে করলেন, তাহলে সমস্যাটা কি? হ্যাঁ, আদার্স নো ইট, এটা আপনি দেখেন, আপনি নিজে বলে দিলেন যে আচ্ছা তার মানে হচ্ছে নেক্সট সানডে হচ্ছে এই বাসাটা ফাঁকা থাকবে, রাইট? তখন চোরের তো খুব মজা, সে বা ডাকাতেরও খুব মজা হয়ে গেল, সে জেনে গেল যে পুরা বাসাটা ফাঁকা থাকবে, দ্যাটস আ ভেরি গুড টাইম টু ডু সামথিং। এতে করে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার পার্সোনাল ইনফরমেশন বা সেই পার্সোনাল ইনফরমেশন কতটুকু শেয়ার করা উচিত, সেই কমন সেন্সটা আমাদের গ্রো করতে হবে। ঠিক আছে, আমরা ফেসবুকে আহ, আবেগের বশেও মানে কোনো কিছু পোস্ট দেওয়ার আগে 10 বার করে ভাববো যে এটা কি আসলে এখানে কতটুকু আমার পার্সোনাল এক্সপোজারটা হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, বুঝছেন? মানে এখান থেকে আপনি ধরে নেবেন ভবিষ্যতে যে আমার কি কি ধরনের পোস্ট করা উচিত। তারপর আরেকটা যেটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, যে বেশি বেশি হাসি খুশি আনন্দের পোস্ট করা, এগুলাতে মানে চোখে লাগারও একটা ব্যাপার ট্যাপার থাকে, তাই না? যে মানুষের কি বলে বদনজর ছোট লাগে, মানে এটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। আর সাইবার সিকিউরিটির ব্যাপারে হচ্ছে এই এক্সাম্পলটা। তো এই তো, এটাকে বলা হচ্ছে পার্সোনাল আইডেন্টিফাইবল ইনফরমেশন, পিআইআই। সো আপনার পিআইআইটা সবসময় খেয়াল রাখবেন সবকিছুতে, নট অনলি ফেসবুক, লিঙ্কডইন, যে কোনো ধরনের আর্টিকেল, ইভেন আমরা যখন কমেন্ট করছি সেই কমেন্টে আসলে সেটা আমাকে কতটুকু মানে সেটা আমার কতটুকু করা উচিত কি উচিত না, সেই সবকিছু আমাদের খেয়াল রাখা উচিত। এটাও সাইবার সিকিউরিটির অ্যাওয়ারনেসের একটা পার্ট, তাই না? আর ফেসবুকের একটা ব্যাপারটা খেয়াল করেন,
ওখানে কিন্তু সবকিছু রেকর্ড থাকছে। আপনি একটা ভালো জব করতে যাবেন কোথাও, বা সাইবার সিকিউরিটি একটা জব করতে আসলেন, আমার কাছে আসলেন সে, সো আমি বা আমরা কিন্তু ধরেন আপনার ফেসবুক বা লিঙ্কডইনের যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো কিন্তু অনেকেই দেখে, বুঝছেন, অনেকেই দেখে যা বোঝার চেষ্টা করে। ঠিক আছে, আপনার টেকনিক্যাল পার্সন হিসেবে কেমন, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস কেমন, এগুলো এগুলো কিন্তু মনিটর করা হয়, রাইট? সো এই তো। আচ্ছা, আমরা পাসওয়ার্ড ইউজ করি, আমাদের তো আসলে বিভিন্ন রকম সাইটে আমাদের পাসওয়ার্ড ইউজ করতেই হয়। সো আপনার যে ধরেন রাউটার একটা যদি কিনে নিয়ে আসেন বা একটা যদি মডেম ইনস্টল করেন, আপনার দায়িত্ব হচ্ছে যে টেকনিশিয়ানের কাছ থেকে বা আপনার নিজের পড়াশোনা করে ওটার যে ডিফল্ট পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করে ফেলা, বুঝছেন? ধরেন আমাদের বাসায় যে রাউটার গুলো আছে বা মডেম আছে, যদি কোনো কোম্পানির মডেম থাকে, সেটা যদি ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডের কোনো অপশন আপনার কাছে থাকে, সেটা আপনি জেনে নেবেন যে এটা কিভাবে আমি চেঞ্জ করব আমার মতো করে। এটার কারণ কি, যে আপনার রাউটারটা যদি আমি জানতে পারি, ফর এক্সাম্পল যে আপনি কোনো একটা এবিসিডি রাউটার ইউজ করেন, আমি যদি জানতে পারি, আমি চাইলে কিন্তু ওটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা ইন্টারনেটে অনেক সময় থাকেই আসলে, অনেক সময় না এটা থাকে, দিয়ে রাখে। ওকে, তো ব্যাড অ্যাক্টররা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারা বিভিন্ন ডিভাইসে ঢোকার চেষ্টা করতে পারে। ওকে, সো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি যে কোনো ডিভাইস যদি ইউজ করেন, সেটার ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। বা অ্যাটলিস্ট আজকে তো আমরা জানলাম, অ্যাটলিস্ট আমরা বলবো যাদের কাছ থেকে নিয়েছি, সার্ভিস নিয়েছি, তাদেরকে বলবো যে আচ্ছা, এটা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটা কোথা থেকে চেঞ্জ করে আমাকে বলো, রাইট? তারপরে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখন স্ট্রং পাসওয়ার্ডটা কি? স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে যেটা সাধারণত আমরা বলি যে 8টা লেটার, অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকবে বা তার উপরে, যেখানে স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার এবং বিভিন্ন রকমের সিম্বল। ফর এক্সাম্পল এই যে এই ধরনের সিম্বল গুলো ইউজ করা। ওকে, কিছু নাম্বার থাকবে, কিছু ছোট হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে। এই ধরনের আপনারা পাসওয়ার্ড গুলা একটু মানে ইউজ করার অভ্যাস করতে হবে। মানে ওই টাইপের না যে আমার মেয়ের নাম, ছেলের নাম, তারপরে জন্মসাল, বুঝতে পারছেন তো? এরকম কিন্তু অনেকেই করে, রাইট? যা আপনার বড় মেয়ের নাম সাপোজ কিছু একটা, হ্যাঁ, সে মনি, মনি এট দ্য রেট, ওর জন্মসাল কবে, হ্যাঁ এট দ্য রেট সামথিং, হ্যাঁ 1900 সামথিং 87। তো এগুলো কিন্তু গেস করা খুবই সহজ, এবং করেও, হ্যাকার এগুলো করেও। এগুলো বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে আপনার বিভিন্ন সাইটে আপনি কোথায় কোথায় যান, কোনখানে আপনার অ্যাকাউন্ট আছে, এগুলো জেনে ওরা ট্রাই করে। এবং অনেক স্বয়ংক্রিয় প্রোগ্রামও আছে যেখানে আমরা ব্রুট ফোর্স অ্যাটাক বলি। তো এবং ওই যে আপনার আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার আগে তো আপনার সম্পর্কে প্রচুর জানার চেষ্টা করবে, রাইট? আপনার বড় মেয়ে কি, তার জন্মসাল কবে, এগুলো সবই যদি আপনার ইন্টারনেটে থাকে বা ওই যে ফেসবুক থাকে, যদি থাকে সেখান থেকে বের করার চেষ্টা করবে। কথার কথা বলছি। So always keep strong password with very complex type of combination. আচ্ছা, পাসওয়ার্ড আপনি যে বিভিন্ন জায়গায় যে ঢোকেন, পাসওয়ার্ড গুলো কোথায় কোথাও লিখে রাখছেন নিশ্চয়ই, হয়তো বা নোটপ্যাডে বা কিছু একটাতে। এই প্র্যাকটিসটাও বন্ধ করতে হবে। আমরা পাসওয়ার্ড ইউজ করবো দুই ভাবে, একটা হচ্ছে অনলাইনে রাখতে পারি পাসওয়ার্ড, আর একটা হচ্ছে অফলাইনে রাখতে পারি। তো অনলাইনে খুব চমৎকার একটা টুলস আছে, lastpass.com, একটু দেখা দিই আপনাদের, lastpass.com। তো এটা খুবই খুবই পাওয়ারফুল, স্ট্রং, এনক্রিপশন বেসড একটা পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল, যেখানে আপনি একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন, খুবই কমপ্লেক্স, আর তার ভিতরে আপনার যত ইউজার নেম, পাসওয়ার্ড সব আপনি রাখতে পারবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, এইটা কি আসলে অত স্ট্রং? হ্যাঁ, এটা মোটামুটি স্ট্রং। আসলে ইন্টারনেট ফুটপ্রিন্টে কোনো কিছুই স্ট্রং না, আবার অনেক কিছু স্ট্রং, তাই না? মানে ঝুঁকি তো থাকবেই, সেই ঝুঁকিটা আবার একটু ম্যানেজ করেই আসলে চলা। ওকে, সো এই সাইটে দেখেন 30 মিলিয়ন ইউজার মানে ইউজ করছে, মানে প্রায় 85,000 বিজনেস উইথ অনেক কোম্পানির ভালো ফুটপ্রিন্ট আছে। হ্যাঁ, আসলে এই ধরনের যে সলিউশন গুলো যখন আমরা সিকিউরিটি প্রফেশনালরা ইউজ করি, বা অনেক বড় বড় সিকিউরিটি প্রফেশনাল বা একজন বিজনেসই যখন এটার সলিউশনটা নেবে, এটার কিন্তু মানে জেনেই নেবে।
এটা যে পাসওয়ার্ড গুলো সেভ হয় সেগুলো আসলে এনক্রিপ্টেড অবস্থায় ডাটাবেসে সেভ হয়, মানে ওরাও এটার অ্যাক্সেস মানে জানার কথা মানে জানে না, অ্যাকচুয়ালি সিস্টেমগুলো ওভাবেই কাজ করে। ওকে, সো আইভ বিন ইউজিং দিস ফর লাস্ট 7 years so far। এবং তারপরে একটা কথা আছে, তারপরেও কথা হচ্ছে যে অনলাইনে কখনোই আপনারা লাইক ব্যাংকের ক্রেডিট কার্ড ইনফরমেশন বা এই ধরনের ইনফরমেশন এগুলো না রাখাই ভালো, এগুলো রাখবেন, এগুলো অনলাইনে রাখবেন না। তাহলে আমরা কোথায় রাখবো? অফলাইনে। অফলাইনে কি নোটপ্যাডে সেভ করে রাখবো? নেভার। আমরা অফলাইনে কি করব? অফলাইনে আবার এনক্রিপ্টেড কিছু সফটওয়্যার পাওয়া যায়, যেমন কিপাস। দেখেন, কিপাসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা একটা এই যে পাসওয়ার্ড সেফ বলে এটাকে, কিপাস খুবই স্ট্রং এনক্রিপ্টেড একটা সফটওয়্যার, যেখানে আপনি পাসওয়ার্ড গুলো সেভ করে রাখতে পারবেন। একটা মাস্টার পাসওয়ার্ড চাইবে, কিভাবে ইউজ করতে হয় এটা তো 5 মিনিটের একটা ইউটিউব ভিডিও বা এটা টিউটোরিয়াল দেখে নিলেই পারবেন, আমি ওটা দেখাচ্ছি না। মানে আমি জাস্ট এটা একটু দেখাই, আসেন এটা দেখতে কেমন আর কি। ছবিটা এত তো সময় লাগার কথা না। এই যে দেখেন, মানে আপনি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে থাকবে, ডাটাবেসটাও আবার এনক্রিপ্টেড উইথ স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে সেভ করে রাখবেন ডাটাবেসটা, এবং ওখানে আপনি যত রকমের ইউজার এবং পাসওয়ার্ড সব আপনি সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার পিসিতে যখন আপনি রাখবেন, আর অনলাইনের জন্য লাস্ট পাস। এটা খুবই হ্যান্ডি টুল, ইউজ করে দেখেন, ভালো লাগবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে এই যে ডাটাবেস ডট কেবিডিএক্স এই ফাইলটা যখন আপনি সেভ করবেন ডাটাবেসটা, এটা আপনি গুগল ড্রাইভে বা কোনো একটা সেভ জায়গায় আপলোড করে রাখবেন। আপনার এপিসি যদি ফরম্যাটও হয়ে যায়, আপনি তখন ওটা ইম্পোর্ট করে নিতে পারবেন। ইম্পোর্ট করে ওই যে আপনার মাস্টার পাসওয়ার্ডটা দিবেন, মাস্টার পাসওয়ার্ডটা দিলেই আপনি আপনার যত ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে সেগুলো পেয়ে যাবেন। আমরা সাধারণত যারা সিকিউরিটিতে কাজ করি বা যারা আইটিতে কাজ করি, আমরা বিভিন্ন সিস্টেমে তো আমাদের ঢুকতে হয়, তাই না? আমাদের প্রায় 15-20টা সিস্টেমে সে ঢুকতে হবে। তো 15-20টা সিস্টেমের পাসওয়ার্ড গুলো কোথায় রাখবো আমরা? তো তার জন্য আমরা এই সফটওয়্যার গুলো ইউজ করি। আরো আছে, আপনি সার্চ করলেই পাবেন। সো বাট আমি আমার লাইক পছন্দের দুটো টুলস এর কথাই বললাম। রাইট, আর যদি কোনো কোশ্চেন থাকে চ্যাটে জানাতে পারেন এই ব্যাপারে। ওকে, একটা ছোট্ট কনসেপ্ট বলি যে ক্রেডেনশিয়াল হারভেস্টিং কি, মানে পাসওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত। যে আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কিন্তু থাকে, মানে ইনফ্যাক্ট আমারও ছিল, যে একই পাসওয়ার্ড দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সাইটে একই পাসওয়ার্ড ইউজ করছি, রাইট? একই পাসওয়ার্ড দেখা যাচ্ছে তিনটা সাইটে একই পাসওয়ার্ড, আর একটা তিনটা সাইটে আর একটা অন্য পাসওয়ার্ড। মানে একই পাসওয়ার্ডের বেশি ব্যবহার করলে হয় কি, আপনার একটা সাইট ধরেন কোনো কারণে যদি হ্যাক হয়ে যায়, এটা কিন্তু হয়, আপনারা দেখেন না মাঝে মাঝে যে ওই লিঙ্কডইনের ডাটা কি হয়ে গেল, ব্রিচ হলো, ডাটা ব্রিচ মানে অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ডও ব্রিচ হয়ে যায়, মানে বের হয়ে যায়, হ্যাকারদের কবলে পড়ে যায়। তো হ্যাকারটা তখন কি করে, ধরেন a.com, মানে এটা হচ্ছে ব্রিচ হয়েছে, তো ওখান থেকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা পায়, ইউজার নেম আর পাসওয়ার্ড তো ওখান থেকে পেলো সাপোজ, সরি, ইউজার নেম পাসওয়ার্ডটা তখন চিন্তা করে কি যে এই ইউজারটা আর কোথায় কোথায় ওর মানে মানে তার রেজিস্ট্রেশন করা আছে সে খুঁজে বের করার চেষ্টা করে। এবং এগুলো টুল কিন্তু আছে, মানে আপনি কোথায় কোথায় রেজিস্ট্রেশন করেছেন, কোথায় কোথায় আপনার লগ ইন আছে, মানে কোথায় কোথায় আপনি মেম্বার, এগুলো আমরা সাইবার সিকিউরিটি অনেক টুলস আছে যেগুলো দিয়ে ইজিলি বের করে ফেলা যায়। তো আপনি যদি সেম ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করেন, আমি অ্যাজ এ ব্যাড হ্যাকার আমি কিন্তু চেষ্টা করব আপনার অন্য অন্য সাইটে যেখানে মেম্বারশিপ আছে ওই সেম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা করব। এবং আপনার যদি এই বদভ্যাস থাকে যে সেম ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করা, তাহলে তো আমি অন্য সাইটে ঢুকে যেতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ক্রেডেনশিয়াল হারভেস্টিং। মানে সে একটা জায়গা থেকে পাইলো, পেয়ে আপনার যে বাকি সাইট গুলো, বাকি যেগুলোতে আপনার মেম্বারশিপ আছে, আমি ওগুলোতে একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবো, এবং ট্রাই করে ঢুকেও যায়। আসলে এগুলো কিন্তু কাজ করে বলেই এই কনসেপ্ট গুলো আসছে, এবং বলে, এবং সেই জন্যই বলে যে ক্রেডেনশিয়াল হারভেস্টিং থেকে বাঁচতে হলে ইউজ ডিফারেন্ট পাসওয়ার্ড ইন ডিফারেন্ট সাইট, একদম ইউনিক হবে।
সো এই তো পাসওয়ার্ড নিয়ে এই ছিল কথা। আর ফেসবুকের পোস্টের ব্যাপারে তো বললামই, তাই না? আমরা ফেসবুক বলেন, টুইটার বলেন, উই হ্যাভ টু উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, আপনার প্রোফাইল পিকচার, আপনার পোস্টের লাইক, এভরিথিং এভরিথিং ইজ অ্যাকাউন্টেবল, এবং এগুলোর ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, আপনার ভালো পোস্ট, আপনার ভালো কিছুরও যেমন ইম্প্যাক্ট আছে, আবার যদি কোনো ভুল কিছু হয়ে যায় সেটারও আবার ইম্প্যাক্ট পড়ে আলটিমেটলি। লিঙ্কডিনে যদি আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারেন, ফেসবুক যদি খুব ভালোভাবে ইনফরমেটিভ ওয়েতে ইউজ করতে পারেন, দ্যাটস দ্য ভেরি গুড থিং। আচ্ছা, আমরা বাংলাদেশে যেটা করি, আমিও বাইরে না, মানে আমরা প্রচুর ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, কিন্তু এটা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। ওকে, ট্রাস্টেড অ্যাপ ইউজ করা দেখতে হবে, এবং এখন অনেক ওপেন সোর্স সফটওয়্যার আছে, সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব রেদার দ্যান ইউজিং ক্র্যাক ভার্সন। ঠিক আছে, এই সেদিনও মানে লাস্ট 6 মাসে আমি 2টো র্যানসামওয়্যারের ঘটনা শুনেছি আমাদের কাছের লোকজনের কাছ থেকে, যারা আনট্রাস্টেড অ্যাপ ইনস্টল করেছে, ক্র্যাক করার চেষ্টা করছে, র্যানসামওয়্যারে এফেক্টেড হয়ে গেছে। র্যানসামওয়্যার, বাই দ্য ওয়ে, র্যানসামওয়্যারটা কি? এটা এমন একটা ম্যালওয়্যার বা ভাইরাস যেটা আপনার কি করে, সমস্ত ফাইলকে এনক্রিপ্টেড করে ফেলে, সমস্ত ফাইল। তারপরে বলে যে এখন টাকা দাও, বিটকয়েনের একটা অ্যাড্রেস থাকে, ওখানে টাকা দিলে তারপরে ডিক্রিপ্ট করে দিলেও দিতে পারে, মানে আপনি শেষ, ওটা ডিক্রিপ্ট করাও যায় না। ঠিক আছে, মেবি 1% 2% যায়। তো সেই জন্যই বলি যে ট্রাস্টেড অ্যাপ আমাদের ইউজ করা অভ্যাস বাড়াতে হবে, এবং আপনি আপনি সবকিছুরই একটা ওপেন সোর্স সফটওয়্যার পাবেনই, মানে যেটাই করতে যান মোটামুটি একটা ওপেন সোর্স সফটওয়্যার পাবেনই। ঠিক আছে, তারপরে আরো আমি যেটা বলি যে আপনার যদি কেনার সামর্থ্য না থাকে, যে 2জন কেনেন, 2জন বা 3জন মিলে কিনে 3জন ভাগাভাগি করে ইউজ করি, সেটা একটা অ্যাপ্রোচ হইতে পারে, মানে যদি সাপোর্ট করে আর কি, তাই বললাম। সো এই তো, ইউজ ট্রাস্টেড অ্যাপ ফর ভিডিও কনফারেন্স, কোলাবোরেটিভ ওয়ার্ক। শুধু এইটাই না, মানে এটার বাইরে যত কিছু আছে আমরা সব সময় ট্রাস্টেড অ্যাপ ইউজ করার চেষ্টা করবো, বাট ডোন্ট ইউজ ক্র্যাক ভার্সন। এই ক্র্যাক ভার্সনে অনেক রিস্ক থাকে। হ্যাঁ, ক্র্যাক ভার্সন গুলো ডিজাইনই করা হয় আসলে এখন, মানে ওটার ভিতরে ম্যালিশিয়াস কোড থাকে, অনেক অ্যাড থাকে। আপনি দেখছেন অনেক সময় যে অনেক সফটওয়্যার ইনস্টল করছেন, ফ্রি অ্যাপ, তারপরে থেকে অ্যাড আসা শুরু হয়েছে, দুনিয়ার অ্যাড আসা শুরু হয়। সেটা খুব একটা ডেঞ্জারাস কিছু না, বাট আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওইটা দিয়েও অনেক কিছু করা সম্ভব, রাইট? সো এই তো, stay up to date and backup always. ব্যাকআপ আমি অলওয়েজ অ্যাড করে দিই আসেন। আপ টু ডেট মানে হচ্ছে আপনার সিস্টেমটাকে আপ টু ডেট রাখা। তো সিস্টেমটাকে আপ টু ডেট রাখবেন কিভাবে? তো আগে তো জানতে হবে যে আপ টু ডেট রাখতে হবে, তখনই না আপনি গুগল করবেন। তার মানে আপনি আজকে হয়তো বা গুগল করতে পারেন যে হাউ টু আপ টু ডেট মাই অপারেটিং সিস্টেম, বা হাউ টু আপ টু ডেট, অথবা হাউ টু আপডেট উইন্ডোজ 10। ওকে, উইন্ডোজ 10-এ দেখেন, এই যে আমি একটু দেখিয়ে দিই, এখানে যদি আপনি আপডেট লেখেন তাহলে দেখেন চেক ফর আপডেটস আসবে। তো অ্যাজ এ কোম্পানিতে যদি আমরা কাজ করি, আমরা যদি বাসায় কাজ করি, আমাদের উচিত এই অটোমেটিক আপডেটটা করে রাখা। আর যদি অটোমেটিক না থাকে, অন্তত অন্তত প্রতি 3 মাস বা 2 মাস পর পর এখানে এসে চেক ফর আপডেট এটা ক্লিক করা, রাইট? এবং এটা শিডিউল করার চেষ্টা করা, শিডিউল করে রাখা, যাতে এটা সবসময় আপডেট হয়। যেমন দেখেন, চেক ফর আপডেট দিলাম, এখানে যদি আপডেট আসে তাহলে আপনি সিস্টেমগুলো আপডেট করে নেবেন। এবং এখানে দেখেন এই যে ব্যাকআপ অপশনটা আছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট একটা অপশন। ধরেন সামহাও একটা র্যানসমওয়্যার মানে অ্যাটাক হলোই, ওকে, বা অথবা একটা কাজ করতে করতে হয় না, ভুল করে কোনো একটা হয়তো বা ফিশিং লিংকে ক্লিক করেছেন, কোনো একটা প্রবলেম হয়েছে, তো প্রবলেম হয়ে আপনার পিসিটা করাপ্ট হয়ে গেল সাপোজ। কিন্তু আপনি যদি এই ব্যাকআপ অপশনটা রাখতেন তাহলে আপনি রিকভার করতে পারতেন, বুঝছেন? এই দেখেন, এই যে ব্যাকআপ ফাইল হিস্টোরি, এই ব্যাকআপ মানে আপনার পুরো হার্ড ডিস্কের যত ডেটা আছে সবগুলো আপনি ব্যাকআপ করে রাখতে পারেন। আপনার এক্সটার্নাল হার্ড ডিস্কে রাখতে পারেন, আপনার নিজের হার্ড ডিস্কে রাখতে পারেন, অন্য একটা পার্টিশনে রাখলেন।
তো সবচেয়ে ভালো হয় যে এক্সটার্নাল হার্ড ডিস্কে যদি আপনি ব্যাকআপ অপশনটা এনাবল করে রাখেন। আমার এখানে করা আছে, মানে আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভে ধরেন প্রতি 3 ঘন্টা পর পর ব্যাকআপ হয়ে যাচ্ছে। তো যদি কোনো রকম প্রবলেম হয় তখন আমি ব্যাকআপ থেকে ওটা রিস্টোর করে নিতে পারবো আমার ডাটাটাকে। ধরেন আজকে আপনার র্যানসামওয়্যার এফেক্ট হলো, একটু সময় লাগছিল, আবার ট্রাই করি। আজকে র্যানসামওয়্যারে পিসিটা নষ্ট হয়ে গেছে, আমি তখন কি করলাম, পিসিটা ফরম্যাট করলাম। হ্যাঁ, ফরম্যাট করে আমার তো হার্ড ডিস্কের ব্যাকআপ আছেই, আমিও তখন ওই সবগুলো ডাটাগুলো আবার রিস্টোর করে ফেললাম। এটা ইউজ করে খুব কাজের, বুঝছেন? বিপদে পড়লে বোঝা যায় যে এগুলোর কতটা দরকার। আপনার মনে হতে পারে যে মানে আমরা যেটা সিরিয়াস কাজ করি, ঠিক আছে, যাদের আমাদের ডাটা আসলে খুবই দরকার বা আমাদের বিজনেস ইম্প্যাক্ট আছে, তাদের তারাই এগুলো করা উচিত। আর আমরা যারা যারা ইউজ করা শুরু করেছি তাদের এগুলো জেনে রাখা উচিত, যাতে আমরা এই প্র্যাকটিস গুলো করতে পারি। ঠিক আছে, কম্পিউটার সিস্টেম সবসময় আপ টু ডেট থাকবে, ব্যাকআপ থাকবে। তারপরে আমি একটু কষ্ট করে হলেও হয়তো 800-900 টাকা দিয়ে একটা মানে অ্যান্টিভাইরাস যাতে আমি পারচেস করতে পারি, তাই না? আপনার ক্র্যাকড অ্যান্টিভাইরাস যদি ইউজ করেন, ওই অ্যান্টিভাইরাসটার মধ্যেই আসলে ভাইরাস থাকতে পারে, রাইট? কারণ ওটা তো ক্র্যাক, তো বুঝতে পারছেন নিশ্চয়ই। সো আমি খুব স্ট্রংলি সাজেস্ট করব যে এখন তো বাংলাদেশে 900-1000 টাকা হলেই একটা অ্যান্টিভাইরাস পাওয়া যায় ভালো বা মোটামুটি কাজের। আপনি একটা অ্যান্টিভাইরাস কিনে সেটা সবসময় রান করলেন আর কি। অ্যান্টিভাইরাস, উইন্ডোজ আপডেট, এবং এই যে উইন্ডোজ সিকিউরিটিও আছে। এই অনেক সময় এই সিকিউরিটিতে দেখবেন যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন এগুলো এনাবল করা আছে কিনা, ফায়ারওয়ালটা এনাবল করা আছে কিনা, এই জিনিসগুলো আমরা চেক করব। এটা হচ্ছে একটা একদম সিম্পল বাট ইফেক্টিভ একটা ইউজ আমাদের কম্পিউটারের জন্য, মানে কম্পিউটার ইউজের জন্য। ওকে, তাহলে এটা কিভাবে পাবো আর একবার দেখে নেই। উইন্ডোজ সিম্পলি আপডেট, চেক ফর আপডেটস। আপনি এখানে যে অপশনগুলো আছে এই সবগুলো একটু একটু করে দেখবেন কোনটা কি কাজ করছে। দেখছেন আমার এখানে এখন কি দেখাচ্ছে, যে অপশনাল কোয়ালিটি আপডেট অ্যাভাইলেবল, মানে একটা আপডেট আছে, তুমি এটা ইনস্টল করতে বলছে আমাকে। তো আমি এটা ডাউনলোড এবং ইনস্টল করে নেব। এটা কেন দরকার বলেন তো? এটা দরকার হচ্ছে যে আপনার যত দিন যায় কি হয়, একটা সফটওয়্যার আজকে একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা 2 দিন হয় কি কোনো হয়তো কোনো লুপহোল বের হয়, কোনো ভালনারেবিলিটিস বের হয়, কোনো প্রবলেম বের হয়। তো হ্যাকাররা সেই সুযোগটা নিতে পারে। তো যার জন্য উইন্ডোজ হোক আর ম্যাক হোক, তারা দেখবেন যে 1 মাস পর পরই কি আপডেট দিচ্ছে, মানে সিকিউরিটি আপডেট দেয়, সফটওয়্যার আপডেট দেয়। কেন দেয়? ওই লুপ হোল গুলো যাতে ওরা ঠিক করে ফেলে। ঠিক আছে, হ্যাকাররাও মানে হ্যাকারদের তালে আছে, আবার যারা ধরেন ডেভেলপার তারাও তো বুঝে যায়। হুম, তারাও সেটাকে ফিক্স করে আপডেট দেয়। এখন আপনি যদি 6 মাসে আপডেট না করে দেন, আপনার পিসিটা তো লাইক খুবই ভালনারেবল হয়ে যায়, রাইট? সো প্লিজ চেক দিস থিংস, রাইট? আসেন আমরা আর একটু তাড়াতাড়ি আগাই, অবশ্যই আর বেশি নাইও। তারপরে আমি কোয়েশ্চেন নেব 10-15 মিনিট, বা আমরা অন্যান্য বিষয় নিয়ে গল্প করতে পারি। আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, আমি আই উইল ট্রাই টু আনসার। ফ্রি ওয়াইফাই বাংলাদেশে কেমন ফ্রি ওয়াইফাই পাওয়া যায় আমি জানি না, এখন মোটামুটি রেস্তোরাঁতে পাওয়া যায় বোধহয়, তাই না? বিভিন্ন রকমের হোটেল টোটেল রেস্টুরেন্টে থাকে। তো ফ্রি ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে মানে খুবই কেয়ারফুল থাকতে হবে আমাদের। আপনি মানে ফ্রি ওয়াইফাই ইউজ করার আগে তাদের যে ডেজিগনেটেড ওয়াইফাই যে এসএসআইডি, মানে যে নামটা, সেই নামটা পরিষ্কার জেনে নিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারেন। এবং তার বাইরে অন্য যে কোনো ফ্রি ওয়াইফাই মানে যেটা ট্রাস্টেড না, সেটাতে যদি আপনি লগ ইন করেন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা এটা ক্র্যাক করাটা খুবই সহজ। মানে আমি একটা ফেক ওয়াইফাই স্পট বানাতে পারি, ফেক একটা ওয়াইফাই, এটা কি বলে, হ্যাঁ ফ্রি ওয়াইফাই, ধরেন আমি ফ্রি ওয়াইফাই একটা ইজিলি বানালাম একটা সিম দিয়ে, এবং ওটা দিয়ে আপনি লগ ইন করলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, তারপরে আপনাকে একটা সাইটে আমি ডাইভার্ট করে নিয়ে গেলাম, ওখানে আবার অন্য কিছু করালাম। তো এইভাবে কিন্তু অনেক কিছু করা যায়। সো ফ্রি ওয়াইফাই ইউজের ক্ষেত্রে খুব খুব সাবধান।
এই তো। আর একটা হচ্ছে ব্যাপার যে আপনার ওয়াইফাই এর যে রাউটারটা, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা হোম ওয়াইফাই এর ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, সাধারণত অ্যাডমিন অ্যাডমিন থাকে, অথবা অ্যাডমিন অ্যাডমিন 1 2 3 থাকে। এই ধরনের কিন্তু ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড পাওয়া যায় রাউটারের। আসেন তো চট করে সার্চ করি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হোম রাউটার, দেখেন আসবেই, লিস্ট আসবেই। এই যে দেখেন, দ্য রাউটার্স ডিফল্ট পাসওয়ার্ড ইজ অ্যাডমিন, তার মানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢোকা যাবেই মোটামুটি। তারপরে আরো বিভিন্ন রকমের আপনার মানে ক্রেডেনশিয়াল আপনি খুঁজে বের করতে পারবেন, মানে কোন রাউটারের কি কি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আছে এগুলো বিভিন্ন সাইট থেকে বের করে নেওয়া যায়। আর যারা হ্যাকার তারা তো বুঝতেই পারছেন, আরো বিভিন্ন রকমের সাইট ঘেটে ঘুটে, তারপরে ব্ল্যাক মার্কেট থেকে অর্থাৎ ডার্ক ওয়েব থেকে ওরা কিনে টিনে অনেক কিছু ইউজ করার চেষ্টা করে। ওকে, সো change the default password of your home Wi-Fi. ফিশিং ইমেল, ফিশিং ইমেল আমরা অহরহই পাই, আমরা যারা বিজনেসে কাজ করি। দেখবেন যে ওই যে ইউ ওয়ান্ট বিলিয়নস অফ মানি, ট্রিলিয়নস অফ মানি, তারপরে এই লিঙ্কে ক্লিক করো, এটা করো, সেটা করো। সো এই জিনিসগুলো একটু চোখ কান খোলা রাখলেই আমরা এখান থেকে অ্যাভয়েড করতে পারবো, মানে অ্যাভয়েড থাকতে পারবো, সেফ থাকতে পারবো। আর একটা ব্যাপার একটু খেয়াল করবেন, যখনই যে কোনো লিঙ্কে যদি আপনি যান না, ওই লিঙ্কে ক্লিক করার আগ মুহূর্তে 5 সেকেন্ডের একটা পজ দিবেন। পজ দিয়ে আপনি দেখবেন যে লিঙ্কটা আসলে কোথায় রিডিরেক্ট করছে, এইটা একটু চেক করে নিন। ফর এক্সাম্পল কিভাবে দেখানো যায় এটা, আচ্ছা ফর এক্সাম্পল ধরেন এইটাই একটা লিঙ্ক আসছে, রাইট? যখন এখানে লিঙ্ক আসছে একটু নিচের দিকে লেফটে দেখেন তো, এই যে লেফটে, নিচের দিকে যখন লেফটে খেয়াল করেন, এই যে একটা লিঙ্কের আসছে কিন্তু anz.com নেট ব্যাংক। অর্থাৎ আপনার ইমেলেও যদি আপনি যে কোনো যদি লিঙ্ক পান, সিম্পলি হভার ওভার করা বলে এটাকে, সিলেক্ট করে দেখেন যে কোন লিঙ্কটা শো করছে। সেটা যদি আপনার অপরিচিত কোনো লিঙ্ক হয় বা কোনো XYZ এমন একটা সাইট যেটা আপনার কাছে পরিচিত না, আপনি সেটা ক্লিকই করলেন না, তাই না? ক্লিক করারই দরকার নেই। আর ক্লিক করার যদি খুবই দরকার থাকে, আপনার যদি খুবই মনে হয়, তাহলে এই যে রাইট বাটন দিয়ে কপি লিংক, এখানে কপি লিংক অ্যাড্রেস আছে, কপি লিংক, তারপরে একটা সাইটে চলে যান URL scan.io। ওকে, URL scan.io, আমি কমা লিখেছি, মানে এখানে গিয়ে আপনি ওই লিঙ্কটা প্রিভিউ দেখতে পারবেন। URL scan.io তে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে এই লিঙ্কটা ফিশিং, তাহলে সেই ফিশিং লিঙ্কটা রাইট বাটন দিয়ে কপি URL একটু আগে করলাম, এখানে এসে পেস্ট করে দিয়ে আসেন। ওই দেখেন ওই পেজটা আমি পেয়ে গেলাম। তারপরে পাবলিক স্ক্যান করে দেন। পাবলিক স্ক্যান করলে আপনি এই ইউআরএলটা আসলে কতটা ফেক, কোন দেশের আইপি থেকে আসছে, এমনকি এই লিঙ্কের একটা প্রিভিউ আপনাকে দেখাবে। খুব ইন্টারেস্টিং সাইট, অবশ্যই ট্রাই করবেন। দেখছেন login.anz.com, মানে আমি ধরে নেন যে আমি ইমেল থেকে পাইছি একটা ফিশিং লিঙ্ক, আমার কাছে ফিশিং মনে হচ্ছে, কিন্তু আমি এক্সিকিউট করতে চাচ্ছি না, আমি এক্সিকিউট করতে চাচ্ছি এই জায়গাটাতে, এই যে URL scan.io তে আমি এক্সিকিউট করলাম। এখানে দেখেন এই যে আমি স্ক্রিনশট দেখতে পেলাম। তারপরে এখানে আমি দেখতে পেলাম যে এই যে দেখেন গুগল সেভ ব্রাউজিং এ দেখেন লেখা আছে নো ক্লাসিফিকেশন ফর, মানে এখানে কোনো সমস্যা নাই। এই যে URL scan.verdict নো ক্লাসিফিকেশন, মানে যদি কোনো প্রবলেম হতো এগুলাতে আপনার বলতো যে এটা সাসপিশিয়াস বা এই টাইপের কিছু বলতো। তারপরে তো আপনি যেখানে প্রিভিউ দেখলেন, প্রিভিউ দেখে দেখলেন যে না, গুড সাইট। ওকে, ইন লাইভ স্ক্রিনশট আপনি দেখতে পারেন। সো is just a very simple way to check by yourself, একদম একটা সিম্পল ওয়েতে আপনি এটা করতে পারেন যে আমার কাছে আননোন যদি কোনো লিঙ্ক আছে, ফিশিং লিঙ্ক আছে, আমি আবারও বলছি যে লিঙ্কে রাইট বাটন কপি লিঙ্ক, আমি কি আরেকবার দেখাবো, আরেকবার দেখানোর, এখানে আমি লিঙ্ক আসলে খুঁজে আসে টেস্ট, যে কোনো লিঙ্ক, আচ্ছা ধরেন এই লিঙ্কই, আমার কাছে এই লিঙ্কটাই একটু অচেনা, সাপোজ এটা, হ্যাঁ, রাইট বাটন কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনি ইমেইলে পাইছেন এই লিঙ্কটা, কপি লিঙ্ক অ্যাড্রেস, আমি যাব URL scan.io, তারপরে তো ওই যে পেস্ট করে দিয়ে এন্টার, আবারও দেখাতে পারি এই যে সার্চ,
এখানে এসে আপনার ওই যে ফিশিং লিঙ্কটা যদি থাকে, এখানে এসে কন্ট্রোল ভি, ফিশিং লিঙ্কটা চলে আসলো, তারপরে সার্চ করেন, তারপর ওটা কোন কোন আইপি থেকে আসলো, তারপরে প্রিভিউ সবকিছু দেখার চেষ্টা করেন। ওকে, এখানে কোনো প্রবলেম হচ্ছে, এটা হয়তো একটু ডিলিট করে দিতে হবে, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, বা আপনি মানে একটা মাদার প্যারেন্টটাও দেখতে পারেন। আচ্ছা, এখানে কোনো ঝামেলা হচ্ছে, আমাকে হোমে গিয়ে আসতে হবে। আসেন এখান থেকে আসি, এখান থেকে দেখি তো পাবলিক স্ক্যান। নাইস, এই তো। তো আমরা আজকে তো এটুকু দেখলাম যে কিভাবে একটা লিঙ্ককে আমরা স্ক্যান করতে পারি, রাইট? স্ক্যান করে দেখতে পারি যে ওটা কি অবস্থা, কোন দেশের সাইট, কোনো ঝামেলা আছে কিনা, এবং রিভিউ দেখা। এরকম অনেক অনেক সাইট আমরা অ্যাজ এ সিকিউরিটি প্রফেশনাল আমরা ইউজ করি, এবং আমরা বিভিন্ন ধরনের কাস্টম টুল ইউজ করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট স্ক্যান করে ওটা বোঝার চেষ্টা করি যে ওখানে কি কি ব্যাড অ্যাক্টর ওটার সাথে রিলেটেড আছে। So that's it, ফিশিং ইমেল। তাহলে ফিশিং ইমেলে কি, যে যে কোনো ইমেল কোথা থেকে আসলো, মানে সেন্ডারকে, রিসিভারকে, সেন্ডারকে আমি চিনি কিনা, এবং ইমেলের লিঙ্ক আছে কিনা, অ্যাটাচমেন্ট আছে কিনা, অ্যাটাচমেন্টটা কি আসলে মানে কি অ্যাটাচমেন্ট, এটা কি আমার পাওয়ার কথা ছিল, ওগুলো কিন্তু ওপেন করার কোনো দরকারই নেই। ওকে, কারণ আপনি ওপেন করলেও অনেক সময় ম্যালওয়্যার ট্রিগার করে, ম্যালওয়্যার এটাকে বলে ডেটোনেট, অর্থাৎ ডেটোনেট করে আপনার পিসিতে ভাইরাস এফেক্টেড হতে পারে। আচ্ছা, বি অ্যাওয়্যার অফ স্ক্যাম, যে কোনো ধরনের স্ক্যাম, যে কোনো ধরনের লোভনীয় ব্যাপার স্যাপার, বাংলাদেশে তো প্রতিনিয়তই এইগুলো ঘটে না, আপনি আমি কিন্তু চোখের সামনে দেখি, তারপরেও আমরা বারে বারে স্ক্যামে মানে পা দিই আর কি, হিউম্যান নেচার, লোভ। সো এটা খেয়াল রাখতে হবে, সেটা অনলাইন স্পেসে হোক আর অফলাইন স্পেসে হোক, যে কোনো ধরনের লোভ স্ক্যাম থেকে আমাদেরকে বেঁচে থাকতেই হবে। কমন কমন সেন্স না? আচ্ছা, রিমোট অ্যাক্সেস এর ব্যাপারে হচ্ছে যে মানে আপনার যদি এটা একটু টেকনিক্যাল, বুঝছেন, মানে আপনি একটা সফটওয়্যার ইউজ করছেন, আপনি একটা সিস্টেম ইউজ করছেন, আপনার যদি দরকার না হয়, আপনার যদি কোনো পারপাস না থাকে, মানে একান্তই যদি কোনো প্রয়োজন না থাকে, আপনার যত রকমের রিমোট অ্যাক্সেস সব আপনার বন্ধ রাখতে হবে। তারপরে যত ধরনের পোর্ট আছে যেটা ওপেন থাকা দরকার নাই, সমস্ত পোর্ট অফ করে দিতে হবে। এই ধরনের কিছু জিনিসপত্র আমরা কি করে দেব, রিমোট অ্যাক্সেস অফ করে দেব। অনেক সময় টিম ভিউয়ারে আগে করা যেত, বুঝছেন, টিম ভিউয়ারে মানে রিমোট অ্যাক্সেস একজনকে দিয়েই রাখা যেত, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, রাইট? আপনার বন্ধুকে দিয়ে রাখলেন, আমরাও করেছি, বুঝছেন, যে বন্ধুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখলাম, বা আমি অফিসে গিয়ে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, হুম, মানে রিমোটলি কানেকশন নেওয়ার জন্য, হুইচ ইজ ব্যাড প্র্যাকটিস। কারণ এটা যদি অন্য কারো কাছে চলে যায়, মানে অন্যরা কিন্তু এটার সুবিধা নিতে পারবে। সো এনি টাইপ অফ রিমোট অ্যাক্সেস, আনলেস ইটস সুপার ইম্পর্টেন্ট, আমরা ডিসেবল করে রাখবো। জিরো ট্রাস্ট পলিসি নামে একটা কথা আছে, বা জিরো ট্রাস্ট কনসেপ্ট, সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সে ডু নট ইউজ সেম ডিভাইস ফর ওয়ার্ক অ্যান্ড লেজার। মানে এটা আমাদের এটাও একটা প্রবলেম। আপনার অফিসের ল্যাপটপ আপনি অফিসে ইউজ, বাসায় তো করি আমরা এখন, তাই না? কিন্তু ওয়ার্কের ল্যাপটপ দিয়েও আপনি দেখা যাচ্ছে যে যেটা করার কথা না আপনি সেগুলো করছেন, রাইট? আপনার বিভিন্ন রকমের সাইটে আপনি যাচ্ছেন বা হোয়াট এভার, মানে অফিসের ল্যাপটপ অফিস এর কাজে, বাসার ল্যাপটপ বাসার কাজে আপনার ইউজ করতে হবে। কারণ আপনি যদি অফিসের ল্যাপটপ ইউজ করে এমন কিছু করে যদি কোনো ক্ষতি হয়ে যায়, অফিস তো আপনাকে মানে লাইক ছাড়বে না, তাই না? বলবে যে ওয়াই ডিড ইউ ডু দ্যাট, ওয়াই ডিড ইউ গো টু দ্যাট সাইট, বা তুমি এই কাজ কেন করেছো, এটা অফিসিয়াল কাজ না, এটা তো আমাদের অফিসের সাথে রিলেটেড না, তাহলে তুমি এটা কেন করলে, এটা করার জন্য তো এই ক্ষতিটা হয়েছে, সো ইউ হ্যাভ টু পে নাও, এটা হতে পারে। সো এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা জিনিস দেখেন, আমি পয়েন্টটা দিয়েছি যে অফিস ইমেল আর পার্সোনাল ইমেল ইউজ, এটাও আমরা কিন্তু একটা বড় ভুল করি, বা অনেকেই করে, যে অফিস ইমেলটাকে আপনি কোনো একটা সাইটে গেছেন, ধরে নেন যে, হ্যাঁ, কক্সবাজারের গল্পটাই, কক্সবাজারের একটা হোটেলে আপনি থাকবেন, আপনি বুকিং দিছেন আপনার অফিস ইমেল দিয়ে, তাহলে হলো? আপনার অফিস ইমেল তো আসলে অফিসিয়াল, এটা বিজনেস পারপাস রিলেটেড ছাড়া কোনোভাবেই কোথাওই ইউজ করা উচিত না।
যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর কি ঘাটতি আছে, হুইচ ইজ, এটা খেয়াল রাখবো আমরা। এটা কিন্তু অনেকেই করে, ওকে, এবং আমরা দেখেছি এটা বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন জায়গায় অফিসিয়াল ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছে, হুইচ ইজ, এটা কোম্পানির পলিসির সাথেও কিন্তু অনেক যায় না, ঠিক আছে। আপনার কোম্পানি আপনাকে ঝাড়ি দিতে পারে যে ওয়াই ডিড ইউ ইউজ আওয়ার কোম্পানি ইমেল টু দ্যাট সাইট, এটা বলতেই পারে। সো এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। যেমন ধরেন আপনার স্কুলের ইমেল, হ্যাঁ, স্কুলের ইমেল আসলে স্কুল পারপাস ছাড়া যদি আপনি অন্য কোথাও ইউজ করেন, সেটাতেও সেটাও আসলে অবজেক্ট মানে ওখানে অবজেকশন দেওয়া যায় যে স্কুল ইমেল স্কুলের পারপাসে ইউজ করবা বা এডুকেশন পারপাস ছাড়া যদি অন্য কোথাও রেজিস্ট্রেশন করেন সেটাও আসলে একটা ব্যাড প্র্যাকটিস। সো অফিস ইমেল, পার্সোনাল ইমেল, আলাদা আলাদা ডোমেইন। আচ্ছা, এটা আমি অবশ্যই এটাও বলে দিয়েছি একই কথা যে লজিস্টিক সাপোর্ট ফ্রম অফিস মানে কোম্পানি প্রোভাইডেড ল্যাপটপ আর পার্সোনাল সেটআপ বা পার্সোনাল ল্যাপটপ সেটা আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা কাজ থাকবে। এটাই হচ্ছে মানে এটা আমি একটু আগে কভার করলাম। সো এই মোটামুটি ছিল আজকের আমার খুব অল্প সময়ে যতটুকু, এটা আমার ফার্স্ট মানে এই টপিকটা নিয়ে আমার ফার্স্ট ওয়েবিনার, এটা খুব গুছিয়ে বলতে পারলাম কিনা জানি না, যতটুকু মানে মনে হয়েছে যে শেয়ার করা যায় ততটুকুই বললাম আর কি এটার পার্সপেক্টিভে। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলতে পারেন, এনি সর্ট অফ কোয়েশ্চেন, এনি ভাবনা, এনিথিং রিলেটেড টু সাইবার সিকিউরিটি ইউ ক্যান আস্ক মি। ফার্স্ট অফ অল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, জাজাকাল্লাহ। আসলে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট টপিকস আপনি কিন্তু কভার করেছেন আপনার এই ছোট্ট একটা সময়। আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আসলে আমরা আসলে ওভারলুক করি। হ্যাঁ, আমরা ওভারলুক করি। ইমেলের ব্যাপারগুলো আপনি বলেছেন, আমাদের ওয়ার্ক স্টেশন আলাদা করতে হবে আপনি সেটা বলেছেন। তারপরে আননোন ইমেল গুলোর অ্যাটাচমেন্ট লিংক এগুলো ক্লিক করব না, মানে মানে দিজ আর অল রিয়েলি হেল্পফুল ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো কয়েকটা কোয়েশ্চেন। সো ফার্স্ট একটা কোয়েশ্চেন হচ্ছে যে সাপোজ ধরেন আপনি অ্যাওয়্যার করছেন সবাইকে যে আপনার অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না, এটা ফিশি হতে পারে। তারপরে হচ্ছে আপনি লিংক ক্লিক করবেন না, আগে একটু দেখে নিবেন অ্যাড্রেসটা কি, একটু চেক করে নিবেন, সো অন। সাপোজ ওয়ার্স্ট কেসে চিন্তা করলাম যে একজন এরকম একটা অ্যাটাচমেন্ট খুললো, খোলার পরে দেখছে যে সামথিং ইজ গোয়িং রং ইন হিজ কম্পিউটার অর ইন হার কম্পিউটার। নাও এই অবস্থায় মানে সে কি করতে পারে? হাউ ক্যান দ্যাট পারসন সেভ দেমসেলভস ফ্রম দিস অ্যাটাক? এটার ক্ষেত্রেও আসলে ডিপেন্ড করে, মানে ব্যাপারটা হচ্ছে যে র্যানসামওয়্যারের কথা যেটা বলছি যে ওইটার ক্ষেত্রে আসলে কিছু করার নাই, ওখানে ওটা যদি ডাবল ক্লিক করেই ফেলে সে তার কাজ শুরু করে দেয়। এবং আমি যতজনের কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনেছি যে কম্পিউটার বন্ধ করে দিয়েছে অথবা প্লাগ সাথে সাথে খুলে ফেলেছে, বাট তারপরেও সেটা খুবই মানে খুবই দ্রুত গতিতে বা স্পিডে এই কাজগুলো হয়ে থাকে। কিন্তু তার বাইরে যদি মানে র্যানসামওয়্যারের বাইরেও তো অনেক থাকে তাই না, ম্যালওয়্যারের টাইপ আছে যে কতগুলো আছে, ডাবল ক্লিক করে সে মানে ডাবল ক্লিক করার পরে সে আসলে বাড়তি অন্য সফটওয়্যার আবার ইনস্টল করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাদের আসলে ম্যালওয়্যার অ্যানালাইসিস এর যে ব্যাপারগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো ওইগুলো আসলে শিখতে হবে। এবং আমি যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই না, অলওয়েজ। তো কম্পিউটারের ক্ষেত্রেও যেটা আমি সাজেস্ট করি বা বলি যে একটা অ্যান্টিভাইরাস যদি থাকে, মোটামুটি একটা ভালো অ্যান্টিভাইরাস, পেইড অ্যান্টিভাইরাস থাকে, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা বাঁচতে পারবো, বুঝতে পারছেন। এবং আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ ক্ষতি কিন্তু হয়েই যেতে পারে, সেক্ষেত্রে সলিউশন হচ্ছে ওই যে ব্যাকআপ থেকে রিস্টোর করা। আমাদের ব্যাকআপ কনসেপ্ট গুলো আমরা জানি কিনা, তাই না, এটা আমার কাছে অ্যাপ্লাই করা আছে কিনা, আমার পিসিতে আমি অ্যাপ্লাই করে রেখেছি কিনা। মানে প্রবলেম তো হতেই পারে, কিন্তু আমি সেখান থেকে রিকভার করার টেকনিক গুলো বা মিটিগেশন স্টেপ গুলো আমার জানা থাকলো কিনা বা আমি সেগুলো অ্যাপ্লাই করে রেখেছি কিনা, এইটা এটা এনশিওর করা। এটা যদি আমি এনশিওর করতে পারি আই এম এ গুড ইউজার। এই তো। রাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে ধরেন আমাদের প্যারেন্টস এর সাইড থেকে যে প্যান্ডামিক তো লাস্ট ইয়ার শুরু হলো, এখনো মোটামুটি কন্টিনিউ করছে। সো আমাদের বাচ্চারা হোম অ্যান্ড অ্যাব্রড
যেখানেই হোক না কেন আপনার অনলাইনে ক্লাস করছে, তারা গুগল ক্লাসরুম বলেন এরকম অনেক প্ল্যাটফর্ম ইউজ করছে, তারপরে দে আর নাও গেটিং এক্সপোজ টু আ লট অফ অনলাইন মেটেরিয়ালস। নাও এই অবস্থায় প্যারেন্টসদের আসলে একটা খুব ডিপ কনসার্ন যে আমাদের বাচ্চাদেরকে এই যে ইন্টারনেটে অ্যাক্সেস করতে হচ্ছে, সো হাউ ক্যান অ্যাকচুয়ালি বি প্রোটেক্ট, এটা নিয়ে যদি কিছু বলতেন। প্রোটেক্টেড, আর একটু কোশ্চেনটাকে যদি আরেকটু ম্যাগনিফাই করতেন, মানে কি ধরনের প্রোটেকশন? সেটা হচ্ছে বাচ্চাদের ইন্টারনেট ইউজটা নাকি ইটসেলফ? ইউসেজ, রাইট, ইউসেজ হতে পারে। তারপরে এই যে এই টাইপের অ্যাওয়ারনেস যে হয়তো একটা লিংকে ক্লিক করে ফেললো, একটা র্যানসামওয়্যার ডাউনলোড হয়ে গেল, তারপরে এই টাইপের জিনিসগুলো ওদেরকে আরো কিভাবে সেফলি আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে হেল্প করতে পারি অ্যাজ প্যারেন্ট, আমরা আরো গাইড করতে পারি কিভাবে, মানে এই তো প্যারেন্টসদেরকে আসলে কোশ্চেনটা এই কি? যে, হ্যাঁ, অ্যাবসলিউটলি আই গট ইওর পয়েন্ট। অনেক ইসলামিক স্কলাররাও যেটা বলেন, যারা ওনারা বলেন যে আসলে ডিভাইস গুলোকে ইউনো লাইন অফ সাইটে রাখা, এবং লাইন অফ সাইট এক্স্যাক্টলি। এবং একটা কমন স্পেসে রাখা, এবং বাচ্চাদেরকে আসলে সচেতন করা, এই যে এই ধরনের বিভিন্ন ম্যাটেরিয়ালস এর তাদেরকে অ্যাক্সেস দেওয়া, বা তাদেরকে বলা যে তুমি এগুলো নিয়েও একটু পড়াশোনা করো। রাইট, কম্পিউটারটা আমরা তো ইউজ করছি, কিন্তু ইন্টারনেটটা কিভাবে ইউজ করতে হবে তুমি একটু ভিডিও টিউটোরিয়াল দেখো, আসো আমরা একসাথে দেখি লেটা। এবং এটা স্কুল থেকেও কিন্তু এখানে অনেক প্রোগ্রাম চালু আছে এগুলোতে, হ্যাঁ, মানে টিচাররাও বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করে বাচ্চাদেরকেও এগুলো শেখানোর জন্য। সো আপনারাও আসলে এঙ্গেজ করতে পারেন, ছোট্ট 1 ঘন্টা 2 ঘন্টা ওয়ার্কশপ আমরা করতে পারি। প্যারেন্টসরাও বলতে পারে যে আসেন তো, ওখানে তো একজন সাইবার সিকিউরিটি প্রফেশনাল আছে, আমার ওই পরিচিত ভাই আছে, ওনাকে একটু রিকোয়েস্ট করি, ওনাকে দিয়ে একটু ওয়ার্কশপ করালেন 1 ঘন্টা 2 ঘন্টা। অনেক কিছু করার সুযোগ আছে। বাট এই তো, সো আমরা আমাদের থেকে ওয়ার্কশপ করতে পারি, প্যারেন্টসরা ভিডিও দেখতে পারি চিলড্রেনদেরকে নিয়ে, স্কুলে ব্যাপারগুলো হচ্ছে কিনা টিচারদের সঙ্গে কথা বলা যেতে পারে যে আপনারা একটা প্রোগ্রাম নেন না কেন, আপনারা একটা প্রোগ্রাম নেন সাইবার সিকিউরিটি সচেতনতা বাড়ানো, বা ইন্টারনেট ইউজের ব্যাপারে একটু কিভাবে ইউজ করা উচিত উচিত না, এগুলো নিয়ে কথা বলেন আপনারা, তাই না? বাচ্চারা তো আর সহজে শিখতে চাইবে না, মানে আমাদের দিক থেকে আগাইতে হবে আর কি, সেটা অনেক দিক থেকে যেখানে সুযোগ পাওয়া যায়। জি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সো ভাই আমাদের সাইড থেকে কোয়েশ্চেনস মোটামুটি এগুলোই ছিল। সো আপনার সাইড থেকে যদি একটু ক্লোজিং কিছু আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলতেন। না, অডিয়েন্স জন্য, আপনাদের জন্য যদি আমি পরবর্তীতে মানে আরো কোনো কাজে লাগতে পারি, ইন টার্মস অফ ইনফরমেশন শেয়ারিং, ইন টার্মস অফ লঞ্চিং লিটল বিট ওয়ার্কশপ, বা যদি কোনো সাইবার সিকিউরিটির একদম কিডসদের জন্য যদি কোনো কিডস ফ্রেন্ডলি যদি কোনো কোর্স অফার করতে পারি, আমরা আমরা এগুলো নিয়ে চিন্তা করবো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে, এবং হোপফুলি সামথিং সামথিং গুড থিংস উইল বি কামিং আপ ইনশাআল্লাহ। সো অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ ধৈর্য খায়ের। ধরে আমার কথা শোনার জন্য। আর ভুল ত্রুটি হলে সেটা আমার ব্যর্থতা, আর ভালো যা কিছু সব আল্লাহ পাকের পক্ষ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এবং অডিয়েন্সকে বলছি জাযাকাল্লাহ খায়ের, আপনারা সময় দিয়েছেন, আপনারা আমাদের ওয়েবিনারটা দেখেছেন। সো এই ওয়েবিনারটা আমাদের ফেসবুকে লাইভ করেছি, এরপরে এটা পোস্ট হিসেবে থাকবে। সো পরেও আপনারা দেখতে পারবেন, আপনারা শেয়ার করতে পারবেন, কমেন্টে ডেফিনেটলি আপনাদের কোয়েশ্চেনস এন্ড এভরিথিং আরো পোস্ট করবেন সামনে। ডেফিনেটলি মুশফির ভাইয়ের কাছ থেকে আমরা আরো এক্সপার্ট অ্যাডভাইস ইনশাল্লাহ পাবো, ভাইয়া তো বলেছেনই। সো এটা বলেই আমরা আমাদের আজকের এই লাইভ ওয়েবিনার এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।